আজকে আমরা পড়ব গ্রুপ 16। তো গ্রুপ 16-এ আজকে আমরা কি পড়ব সেটা সম্বন্ধে আগে একটুখানি বলে নিই। গ্রুপ 16-এ আজকে আমরা পড়ব 16-এর যে সমস্ত মৌলগুলো আছে তাদের সাধারণ ধর্ম, আর সবার শেষে আমরা পড়ব আজকে ওজন। আজকে আমরা ওজন পর্যন্তই পড়ব। তো ওজনের যে সমস্ত বিক্রিয়াগুলো রয়েছে সেই বিক্রিয়াগুলো করার একটা সুপার ট্রিক রয়েছে, সেটা একটু পরে আমরা বলছি। তার আগে আমরা শুরু করি গ্রুপ 16। দেখো গ্রুপ 16-এ কোন কোন মৌল আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম আর পোলোনিয়াম। এদের মধ্যে এই পোলোনিয়ামটা হলো তেজস্ক্রিয়। পোলোনিয়াম তেজস্ক্রিয়। দেখো তো এই গ্রুপটা মনে রাখার একটা সূত্র, যেমন গ্রুপ 15-এর আমরা মনে রাখার একটা সূত্র বলেছিলাম কি, নাপিত এসে সবাই বসে। তো সেই সূত্রটা ধরেই এই সূত্রটা আমরা একটু করে নেব না, কেমন করে? নাপিত এসে তো সবাই বসে আছে। এখন আমাদের পাড়ার একটা ছেলে আছে, একটুখানি গল্প বলে নিই। আমাদের পাড়ার আরেকটা ছেলে আছে, তার নাম হচ্ছে সায়ন। সে সেলুনে যায় আমার সাথে। সেলুনে গেলে সে কি করে, তাকে ম্যাসাজ করে, যে রয়েছে না সেলুনে, সে ম্যাসাজ করে দেয় ওকে। তো ম্যাসাজ করে দেওয়ার সময় কি হয়েছে, সায়নের মাথায় ছিল একটা ফোড়া। তো ম্যাসাজ করতে করতে ও সামনে থেকে চাপ দিয়েছে, তো সায়নের খুব লেগেছে। তো সায়নের লাগলে সায়ন আবার কি করে, হিন্দি ইংরাজি সব একসাথে বলে। তো তখন সায়ন কি বলছে, ওহ ওহ সাইড সে টিপো। সাইড সে টিপো মানে সাইড থেকে টিপো। ও মানে অক্সিজেন, সাইড সে সালফার, সরি সাইড সালফার, সে এসি, টিতে টেলুরিয়াম আর পোতে পোলোনিয়াম। ও সাইড সে টিপো। ও লিখে নাও একবার, ও সাইড সে টিপো। তো ওতে অক্সিজেন, সাথে সালফার, সে সেলেনিয়াম, টি টেলুরিয়াম, পোতে পোলোনিয়াম। তো এই সূত্রটা দিয়ে যদি আমরা মনে রাখি তাহলে এই গ্রুপটা খুব সহজেই মনে রাখবো। ও সাইডসে টিপো। বেশ, এবার নেক্সট আমরা দেখব এই গ্রুপের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তো সাধারণ ইলেকট্রন বিন্যাস বলার আগে আরেকটা জিনিস আমরা বলে দিই, যেটা আগের গ্রুপেও আমি বলেছি, যে একজনের যদি পরমাণু ক্রমাঙ্ক জানি, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত, 8, তাহলে পরেরগুলো কি করে বের করে? ফার্স্ট কি করতে হয়, কত অ্যাড করব, 8, 18, 18, 32। তো 8 অ্যাড করে দাও, এটা কত আসবে, 16। তো 18 অ্যাড করে, আবার 18 অ্যাড করে, আবার 32 অ্যাড করে, এটা। তো এইভাবে তোমরা একটার পরমাণু ক্রমাঙ্ক যদি জানো তো অন্যগুলোর পরমাণু ক্রমাঙ্ক একইভাবে বের করতে পারবো। দেখো আমরা আগের দিনও বলেছিলাম যে গ্রুপ 15-এর বেলায়, গ্রুপ 16-এর বেলায়, 17, 18 মানে পি ব্লকের বেলায় কী করব, 8, 18, 18, 32। ওকে, এবার দেখবো আমরা এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তো গ্রুপ 15-এর বেলায় কী ছিল, কী হয়েছিল সাধারণ ইলেকট্রন বিন্যাস, NH2 NP3। তো অক্সিজেনের কটা ইলেকট্রন, 8টা। এটা কিন্তু গ্রুপ 15-এর বললাম, গ্রুপ 15-এর বেলায় এরকম ছিল। তো অক্সিজেন 8টা ইলেকট্রন, কি ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p4। তো কী হলো, এখানে দুটো, এখানে 4টে। তো গ্রুপ 15-এর বেলায় যদি হয় NH2 NP3, তো গ্রুপ 16-এর বেলায় কি হবে, NH2 NP4। তো এদের হবে NH2 NP4। এবার দেখব আমরা পর্যায়গত, শ্রেণীগত যে সমস্ত ধর্ম, মানে পিরিয়ডিক টেবিলে আমরা যে সমস্ত ধর্ম পড়ে এসেছি সেই সমস্ত ধর্মগুলো এদের কেমন করে পরিবর্তিত হয়। তো ফার্স্ট আমরা যে ধর্ম পড়ি সব সময়, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধের কীরকম পরিবর্তন হবে এটা আমরা বহুদিন ধরে করছি। কিসের মতো হবে না, গাছের মতো। গাছ ওপর থেকে নিচে নামলে মোটা হবে, তো এর ক্ষেত্রেও ওপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। নেক্সট
তড়িৎ ঋণাত্মকতা কী হবে, উপর থেকে নিচে নামলে কমবে। কেন? যে কোনো গ্রুপে উপর থেকে যত আমরা নিচে নামি তত কী হয়, তড়িৎ ঋণাত্মকতা কমে। নেক্সট, ধাতব ধর্ম। ধাতব ধর্ম কী হয়, উপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো দেখো, এই গ্রুপের অক্সিজেন অধাতু, সালফার অধাতু, ACR এটা হচ্ছে ধাতু কল্প মানে মেটালয়েড, আর পোলোনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, কিন্তু এও কিন্তু একটা মেটাল। তেজস্ক্রিয় হলেও এও কিন্তু একটা মেটাল বা ধাতু। তাহলে এটা ধাতু। এই দুটো কি বললাম, ধাতু কল্প বা মেটালয়েড, আর অক্সিজেন আর সালফার হবে অধাতু। তো ধাতব ধর্ম গেল। মোস্ট ইম্পর্টেন্ট 4 নম্বর, ইলেকট্রন গেন এনথালপি মানে ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তি দেখো, আমরা যখন পর্যায় সারণী পড়েছি তখন আমরা পড়েছি যে ইলেকট্রন আসক্তি দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে পরমাণুর আকার, আর একটা তার ইলেকট্রন বিন্যাস। তো পরমাণুর আকার কেমন করে ডিপেন্ড করে না, পরমাণুর আকার যত ছোট হবে ইলেকট্রন সহজে সে নিতে পারবে। দেখো, বাদিক থেকে আমরা যত যাই, পর্যায় সারণীতে বাদিক থেকে যতই ডান দিকে আমরা যাই, তাহলে কি হয়, পরমাণুর আকারগুলো আস্তে আস্তে ছোট হয়। তো আকার যদি আস্তে আস্তে ছোট হয়, তাদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হয়। তো আকার ছোট হলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, এটা একটা। আরেকটা ফ্যাক্ট কি না, ওদের ইলেকট্রন বিন্যাস। তো একটাই আমার গ্রুপ, তো ইলেকট্রন বিন্যাস তো সবার NH2NP4। তো ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করবে না, কিসের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে আকার। তো দেখো, ডান দিকের যে সমস্ত মৌলগুলো আছে তারা কি হয়, সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায়। আমরা গ্রুপ 17 দিয়ে আগে বলবো। ফ্লুরিন, ক্লোরিন, যেটা আগেও আমরা ব্যাখ্যা করেছিলাম যে ফ্লুরিন আকার সব থেকে ছোট, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়রন। তো এর আকার সব থেকে ছোট, আরও তড়িৎ ঋণাত্মকতা বেশি। তো কি হওয়া উচিত না, ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি সব থেকে বেশি হওয়া উচিত। ইলেকট্রন গ্রহণ এনথালপি মানে ওর বাইরের কক্ষপথে আমরা ইলেকট্রন যোগ করব। একটা ইলেকট্রন যোগ করলে ও খুশি হয়ে যে পরিমাণ শক্তি ছাড়বে, যে পরিমাণ শক্তি, কিন্তু ইলেকট্রন গ্রহণ এনথালপিতে শক্তি সবসময় মুক্ত হয়। তো যে পরিমাণ শক্তি সে ছাড়বে সেটাকেই বলা হয় তার ইলেকট্রন গ্রহণ এনথালপি। এখন কেউ যদি 200 ছাড়লো আর একজন 100 ছাড়লো, কার ইলেকট্রন গ্রহণ এনথালপি বেশি? অবশ্যই যে 200 কিলোজুল শক্তি ছাড়বে তার ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কিন্তু যে 100 তার থেকে বেশি। কেন? ওটা মাইনাস দিয়ে লেখা হয়, কিন্তু তবুও -200 আর -100 মনে হচ্ছে যেন -100টা বেশি। না, -200টা বেশি। ইলেকট্রন গ্রহণ এনথালপি কার বেশি হবে না, যে যত শক্তি ছাড়বে। মাইনাস চিহ্ন এখানে মানে সে কতটা শক্তি ছেড়েছে, সেই জন্য এখানে মাইনাস চিহ্নটা দেওয়া হয়েছে। তো ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে কার সব থেকে বেশি হওয়া উচিত ইলেকট্রন গ্রহণ এনথালপি? অবশ্যই ফ্লুরিনের হওয়া উচিত, কিন্তু ক্লোরিনের হয়। কেন? ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি ফ্লুরিনের থেকে বেশি কেন? কারণ হচ্ছে দেখো, ফ্লুরিনের আকারটা কিন্তু খুব ছোট। ফ্লুরিনের আকারটা খুব ছোট। এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। 7টা ইলেকট্রন অলরেডি আছে। এখন ইলেকট্রন গ্রহণ এনথালপি মানে হচ্ছে বাইরে থেকে একটা ইলেকট্রন আমি এর মধ্যে দেব। তো আকারটা যেহেতু খুব ছোট, সেই জন্য বাইরে থেকে একটা ইলেকট্রন দিয়ে দিলে, মানে ছোটোর জন্য ইলেকট্রন গ্রহণ এনথালপি বাড়ে, কিন্তু এটা এত ছোট যে বাইরে থেকে একটা ইলেকট্রন দিলে এই ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ হয় অনেক বেশি। বিকর্ষণ বল বেশি হয় বলে এই ইলেকট্রনটার ওখানে অবস্থান করতে খুব অসুবিধা হয়, মানে ওদের মধ্যে রিপালশনটা বেশি হয়। এখন যে এলো বাইরে থেকে অতিথি, তাকে যদি ঠিকঠাক করে বসতে নাই দিতে পারে, তাহলে এর যে পরিমাণে শক্তি, মানে খুশি হওয়া উচিত ছিল, মানে খুশি হলে কি করবে? শক্তি ছাড়বে। তো যে পরিমাণে শক্তি ছাড়া উচিত ছিল ও ঠিক সেই পরিমাণে শক্তি ছাড়বে না। এবার তার নিচে আসি ক্লোরিন। ক্লোরিনের 3টে কক্ষপথ, তার মানে কি
এর জায়গাটা আরেকটু বেশি। সুতরাং এই যে বাইরে থেকে যে ইলেকট্রনটা আসছে সেটা যদি ওখানে আসে, তাহলে ওদের মধ্যে বিকর্ষণ বলের মান ফ্লুরিনের তুলনায় অনেক কম হবে। সেই জন্য কি হয়, ক্লোরিন আরও বেশি শক্তি ছাড়তে পারে। এই কারণে ফ্লুরিনের আকারটা শুধুমাত্র ছোট বলে, ইলেকট্রনগুলোর মধ্যে রিপালশন হয় বলে, ফ্লুরিনের যে পরিমাণ শক্তি ছাড়া উচিত ছিল তার থেকে ক্লোরিন বেশি শক্তি ছাড়ে। কেন? এর আকারটা খুব ছোট, সেই জন্য ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ সব থেকে বেশি হয়। একদম সেম কজ এই গ্রুপের বেলায়, কিন্তু এই গ্রুপ আর এই গ্রুপের মধ্যে একটুখানি পার্থক্য রয়েছে। কেমন? এই গ্রুপের ইলেকট্রন আসক্তির ক্রম যদি আমরা সাজাই, তাহলে কী হবে? আগে সিএল, তারপর ফ্লুরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। কিন্তু এই গ্রুপের বেলায় অক্সিজেনের থেকে সালফারের বেশি, এমনকি অক্সিজেনের সব থেকে কম সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, নেক্সট আসবে অক্সিজেন। পোলোনিয়াম তেজস্ক্রিয়, সেজন্য ওটাকে করা হয় না। তো এটা কিন্তু ভীষণ রকমের ইম্পর্টেন্ট। এই দুটো গ্রুপেরই দুটো জিনিস ভীষণ রকমের ইম্পর্টেন্ট। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এই গ্রুপের সালফারের সব থেকে বেশি আর অক্সিজেনের সব থেকে কম, কিন্তু এই গ্রুপের বেলায় ক্লোরিনের সব থেকে বেশি, কিন্তু নেক্সট আসবে ফ্লুরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। কিন্তু এই গ্রুপের বেলায় আসবে আমার সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, তারপরে আসবে অক্সিজেন। বুঝতে পেরেছি? বেশ, নেক্সট আমরা পড়ব এদের জারণ সংখ্যা। দেখো, এদের জারণ সংখ্যা সাধারণত কি হবে? সাধারণ জারণ সংখ্যা -2, কিন্তু উপর থেকে যত নিচে নামবো, -2 মানে ওর মধ্যে দুটো ইলেকট্রন আসবে। উপর থেকে দেখো যত নিচে নামবো আকারগুলো বড় হবে, তড়িৎচুম্বকতা বেশি, যার যত বেশি হবে তার -2 জারণ সংখ্যা দেখানোর প্রবণতা তত বেশি হবে। যত নিচে নামবো তার তড়িৎচুম্বকতা আস্তে আস্তে কী হচ্ছে? কমছে, তাহলে এর -2 জারণ সংখ্যা দেখানোর প্রবণতা আস্তে আস্তে কমবে। এবার দেখো, অক্সিজেন কিন্তু -2 জারণ সংখ্যা দেখায়, কিন্তু সালফার -2, +1, +2, +4, +6 সমস্ত রকম জারণ সংখ্যা দেখাতে পারে সালফার। তো সালফারের সাধারণ ইলেকট্রন বিন্যাস কী হবে? সালফারের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে 3s2 3p4। এটা নিশ্চয়ই এতদিনে তোমরা বুঝতে পেরে গেছো। এটা অক্সিজেন হচ্ছে 2 নম্বর পর্যায়ের মৌল, সেই জন্য এর হবে 2s2 2p4। 3 নম্বর পর্যায়ের মৌল সালফার, 3s2 3p4। এদের ক্ষেত্রে একদম সবার ক্ষেত্রে সেম ইলেকট্রন বিন্যাস হবে 3s2 3p4। তো 3s 3p, এরপরে কি আছে? 3d। 3s এ কটা ইলেকট্রন? দুটো দিয়ে দিলাম। 3p তে কটা ইলেকট্রন? একটা, দুটো, তিনটে, চারটে। তো এর সমযোজ্যতা কত হওয়া উচিত ছিল? দুটো যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে সমযোজ্যতা হওয়া উচিত ছিল 2। কিন্তু তাহলে সালফার SF4 কি করে গঠন করবে? SF4 করতে গেলেও 4টে অযুগ্ম ইলেকট্রন চাই। তো 4টে অযুগ্ম ইলেকট্রন করতে গেলে সালফারের 4টে ফ্লুরিনের সাথে যদি সমযোজী বন্ধন করতে হয়, তাহলে 4টে অযুগ্ম ইলেকট্রন চাই। তো 4টে অযুগ্ম ইলেকট্রন কী করে হবে? না, উত্তেজিত অবস্থায় সালফার কী করবে? এখান থেকে একটা ইলেকট্রনকে এখানে ট্রান্সফার করবে। দেখো কটা অযুগ্ম ইলেকট্রন কটা হয়ে গেল? 4টে। সালফারের আরেকটা যৌগ SF6, তাহলে SF6 কী করে হবে? না, এখান থেকে একটা ইলেকট্রন আবার যাবে ডিতে। সেই জন্য অক্সিজেন কি হবে? অক্সিজেন কিন্তু তার 6 যোজ্যতা প্রদর্শন করবে না বা 4 যোজ্যতা প্রদর্শন করবে না। শুধুমাত্র কি করবে অক্সিজেন? শুধুমাত্র 2 যোজ্যতা প্রদর্শন করবে। -2 হতে পারে, +2 হতে পারে। এখন দেখো, তাহলে এটা হলো আমার সালফারের 6 যোজ্যতা প্রদর্শন করার কারণ। এবার আমরা আরেকটা জিনিস এখানে পড়ে নেব, সেটা হচ্ছে এই গ্রুপের হাইড্রাইডগুলো। এই গ্রুপের হাইড্রাইড, তো এই গ্রুপের হাইড্রাইডের সাধারণ সংকেত কি হবে? হাইড্রাইডের সাধারণ সংকেত কি হবে?
অক্সিজেনের হাইড্রাইড H2O, H2O, তারপরে সালফারের H2S, H2Ac আর H2TE। তাহলে এ কটা হচ্ছে হাইড্রাইড। পোলোনিয়াম কি বললাম, তেজস্ক্রিয়, সেই জন্য ওটাকে আমরা আপাতত নিচ্ছি না, শুধুমাত্র এই কটারই আমরা করব। তো ফার্স্ট আমরা দেখব বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল করতে গেলেই সেই ভেসপারে চলে যেতে হবে। কেমন? অক্সিজেনের বাইরের কক্ষে ইলেকট্রন কোটা 6টা, একযোজী মৌল 2 বাই 2, তাহলে 8/2 4। তো বন্ড পেয়ার কটা হবে? বন্ড পেয়ার কটা আছে দেখো, 2, তাহলে লোন পেয়ার হবে 2, তাহলে 2 লোন পেয়ার, 2 বন্ড পেয়ার। গঠন কেমন হবে? মধ্যখানে O, এখানে H, এখানে H, আর এখানে থাকবে 2 লোন পেয়ার। তাহলে এই হলো আমার H2 এর গঠন। তো সবার একদম সেম হবে, যেহেতু এই 6 আর এই 2 সবার সমান, তাহলে সবার গঠন একদম সেম। তাহলে এখানে কি হবে? S, H, 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 H। তো এটা H2O, এটা H2S। এখন আমি যেটা বলছিলাম, এই বন্ড অ্যাঙ্গেল কার বেশি হবে, কার কম হবে। দেখো সেই ভেসপারের 3 নম্বর সূত্রে কি বলা হয়েছিল? সেন্ট্রাল অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে, এই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়কে ও কী করবে, তত নিজের দিকে টানবে। তাহলে সালফারের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের থেকে একটু কম, তাহলে এটা আরেকটু দূরে থাকবে। অক্সিজেনটার ক্ষেত্রে কী হবে? ইলেকট্রন জোড়টা আরও বেশি অক্সিজেনের দিকে চলে যাবে। তো যত বেশি অক্সিজেনের দিকে ইলেকট্রন জোড়টা যাবে, তত কী হবে? ইলেকট্রনগুলোর মধ্যে রিপালশান আরও বেশি হবে। তো ইলেকট্রনগুলোর মধ্যে যদি রিপালশান হয়, তাহলে এগুলো বিকর্ষণ হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই কাছে আসবে না। তো এটা কী হবে? আরও দূরে সরে যাবে। সেই জন্য কী হবে? H2 এর বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি হবে, তারপর হবে H2S, তারপর হবে H2Ac, তারপরে H2TE। বোঝা গেল কেন? কারণ সেন্ট্রাল অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা যত উপর থেকে নিচের দিকে যাব, তত আস্তে আস্তে কমবে, ফলে ইলেকট্রন জোড়টা আরও দূরে আসবে, এরা আরও কাছে আসতে পারবে। আর ইলেকট্রন জোড় যত বেশি অক্সিজেনের দিকে যাবে, মানে সেন্ট্রাল অ্যাটমের দিকে যাবে, তত এদের মধ্যে রিপালশান বেশি হবে, তত বন্ধন কোণের মান তত আরও বেশি হবে। তো বন্ধন কোণ গেল। নেক্সট, তাপীয় স্থায়িত্ব। তো তাপীয় স্থায়িত্ব আমরা পড়ব। দেখো, তাপীয় স্থায়িত্ব মানে আমার বন্ধনকে ভেঙে দেওয়া। এই যে অক্সিজেন আর হাইড্রোজেন, এটা যদি হাইড্রোজেন হয়, এটা এখানে যদি অক্সিজেন থাকে, এটা যদি বন্ধন দূরত্ব হয়, তাহলে এটাকে ভেঙে দেওয়াই হচ্ছে তাপীয় স্থায়িত্ব। তো ভাঙা কখন সোজা হবে? বন্ড ডিস্টেন্স যত বড় হবে, ভাঙা তত সহজ হবে। তো এবার ভাবো, অক্সিজেনের আকার সব থেকে ছোট আর টেলুরিয়ামের আকার সব থেকে বড়। তো টেলুরিয়াম আর হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি হবে, আর অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম হবে। তো বন্ধন দৈর্ঘ্য যত বেশি হবে, বন্ডটা ভাঙতে তত আমাদের সুবিধা হবে। তাহলে টেলুরিয়ামের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে ওর ক্ষেত্রে ওই বন্ডটা ভাঙতে আমাদের সব থেকে কম শক্তি লাগবে। তাহলে যদি ওটার ক্ষেত্রে সব থেকে কম শক্তি লাগে, তাহলে ওর তাপীয় স্থায়িত্ব সব থেকে কম হবে। তো তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি কার হবে? H2O, তারপরে ডট 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 লাস্টে হবে H2TE। নেক্সট, অম্লত্ব। অম্লত্ব মানে একদম সেমভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো। এই যে বন্ডটা যত সহজে ভাঙবে, হাইড্রোজেনটা তত সহজে পাবো, আর যে যৌগ যত সহজে হাইড্রোজেন দান করতে পারে, তার অ্যাসিডিটি তত বেশি হয়। তো H2O, H2S আর H2TE কোনটা দেখলাম এইমাত্র, কার বন্ধন দৈর্ঘ্য বেশি? H2TE। তাহলে ওটাই সহজে হাইড্রোজেন দান করতে পারবে, তাহলে ওটার যেহেতু সহজে হাইড্রোজেন দান করতে পারবে, তাহলে ওর অম্লত্ব বেশি হবে। নেক্সট আমরা পড়ব বিজারণ ধর্ম। এটাও একদম সেম। বিজারণ ধর্ম একদম সেম হবে। কেন? যে যৌগ যত সহজে
হাইড্রোজেন দান করে তার বিজারণ ধর্মও তত বেশি হয়। তাহলে কি হবে? একদম সেম, এটার ক্ষেত্রেও বিজারণ ধর্ম একদম সেম। হাইড্রাইডের লাস্ট হচ্ছে স্ফুটনাঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট। স্ফুটনাঙ্কও কিন্তু খুব আসে। তো স্ফুটনাঙ্ক আগের গ্রুপের বেলায় কী হয়েছিল? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। কী হয়েছিল? নাইট্রোজেনটা মিডিল এসেছিলো। কেন? কারণ নাইট্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়। এইবার দেখো হাইড্রোজেন বন্ডিং তাহলে H2O এর মধ্যেও হবে। এবার H2O এর ক্ষেত্রে কি হবে? অক্সিজেনের তৈজনাত্মকতা নাইট্রোজেনের থেকে বেশি। তো নাইট্রোজেনের থেকে যদি অক্সিজেনের তৈজনাত্মকতা বেশি হয় তাহলে জলের মধ্যে কি হবে? জলের মধ্যে যে H2O মলিকুলগুলো থাকবে সেই অক্সিজেনটা কি হবে? আর একটা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করবে। এই হাইড্রোজেনটা আবার একটা অক্সিজেনের সাথে। ইনফ্যাক্ট জলে কি হয়? প্রতিটা জলের অণু 4টে হাইড্রোজেন বন্ডিংয়ে অংশগ্রহণ করে। যদি হাইড্রোজেন বন্ডিং ভিডিও না দেখে থাকো তাহলে হাইড্রোজেন বন্ডিংয়ের প্লেলিস্টে গিয়ে কেমিক্যাল বন্ডিং থেকে হাইড্রোজেন বন্ডিংটা দেখে নিতে পারো। তো একটা জলের অণু কি হয়? 4টে জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে। তো হাইড্রোজেন বন্ডিং করার ফলে কী হবে? এবার দেখো এই যে তাপীয় স্থায়িত্ব আর স্ফুটনাঙ্কের মধ্যে একটুখানি পার্থক্য আছে। তাপীয় স্থায়িত্ব মানে কি বললাম? এর যে হাইড্রোজেন আর অক্সিজেনের যে বন্ধনটা, সেই বন্ধনটা ভেঙে দেবো। তো তাপীয় স্থায়িত্ব মানে বন্ধন ভেঙে দেওয়া, আর স্ফুটনাঙ্ক মানে মলিকুলগুলো কাছাকাছি আছে তাদেরকে দূরে নিয়ে যাওয়া। কোনো বন্ধন ব্রেক কিন্তু নয় স্ফুটনাঙ্ক। বারবার মনে করো, বারবার বলছি, বারবার এটা কিন্তু খেয়াল রাখবে, আর বারবার কিন্তু এটা ভুল হয়। স্ফুটনাঙ্ক মানে কিন্তু তাদের বন্ধন বিভাজন নয়। স্ফুটনাঙ্ক মানে মলিকুলগুলোকে আপনি দূরে নিয়ে যাও। তাহলে যে মলিকুলগুলোর মধ্যে আকর্ষণ বলের মান যত বেশি হবে তাকে দূরে নিয়ে যেতে আমার তত বেশি তাপ শক্তি দিতে হবে। এখন ভাবো এই যে বন্ধন শক্তিটা, মানে এদের মধ্যেকার যে আকর্ষণ বল, সেটা দুটো টাইপের আকর্ষণ বল। একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। তো হাইড্রোজেন বন্ডিং একমাত্র হয় জলের মধ্যে, আর কারোর মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ডিং হয় না। তো ওদের মধ্যে কি কাজ করবে? H2S, H2SE, H2T এর মধ্যে কি হবে না? শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আবার কিসের উপর ডিপেন্ডেন্ট বলেছি? অণুর আকার। অণুর আকার যত বড় হবে তত বেশি জায়গা জুড়ে ওরা কন্ট্যাক্টে আসতে পারবে। যত বেশি জায়গা জুড়ে ওরা কন্ট্যাক্টে আসতে পারবে তত আকর্ষণ বলের মান ওদের মধ্যে বেশি হবে। আরেকবার বলছি, অণুর আকার যত বেশি হবে তত কি হবে? ওরা বেশি জায়গা জুড়ে কন্ট্যাক্টে আসতে পারবে। আর যত বেশি জায়গা জুড়ে কন্ট্যাক্টে আসতে পারবে ওদের মধ্যেকার বন্ডিং মানে ভ্যান ডার ওয়ালস বন্ড তত বেশি হবে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল যদি দুটোর অণুর মধ্যে বেশি হয় তাহলে অণু দুটোকে আমরা দূরে নিয়ে যেতে কী হবে? বেশি তাপ শক্তি দিতে হবে। আর যদি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মান কম হয় তাহলে কম তাপ দিতে হবে। এখন দেখো কার আকার সব থেকে বড়? H2T। তাহলে ওটা বেশি জায়গা জুড়ে কন্ট্যাক্টে আছে। তো ওর ক্ষেত্রে আমার যদি দূরে সরাতে হয় তাহলে সব থেকে বেশি তাপ শক্তি দিতে হবে। কেন? ওর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মান বেশি। তাহলে স্ফুটনাঙ্কের ক্রম কেমন হওয়া উচিত ছিল? স্ফুটনাঙ্কের ক্রম কেমন হওয়া উচিত ছিল? সব থেকে বেশি হওয়া উচিত ছিল H2TE, নেক্সট H2SE, নেক্সট H2S, নেক্সট H2O। কিন্তু কি বললাম? H2 এর মধ্যে কি হয়? H2 এর মধ্যে কি হয়? হাইড্রোজেন বন্ডিং হয়। তো হাইড্রোজেন বন্ডিং নাইট্রোজেনের থেকে অক্সিজেনের তৈজনাত্মকতা বেশি, সেই জন্য জলের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং, সেই বন্ডিংয়ের স্ট্রেংথ অ্যামোনিয়ার থেকে অনেক বেশি হবে। সেই জন্য অ্যামোনিয়ার বেলায় কী হয়েছিল? মিডিলে এসেছিলো। কিন্তু জলের বেলায় যার স্ফুটনাঙ্ক সব থেকে কম হওয়া উচিত ছিল তার স্ফুটনাঙ্ক হয়ে যাবে সব থেকে বেশি। কেন? একটাই কারণ, হাইড্রোজেন বন্ডিং। এর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, তীব্রভাবে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের দ্বারা জলের অণুগুলো পরস্পর সংগঠিত অবস্থায় থাকে। সেই জন্য জলের স্ফুটনাঙ্ক কিন্তু সব থেকে বেশি হবে। এবার আমরা পড়ব এদের হ্যালাইড। তো হ্যালাইড দেখো, হ্যালাইডের সব থেকে বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু বলে যাচ্ছি। সেটা হচ্ছে SF4 আর SF6। দুজনেরই আমরা গঠন অঙ্কন করব। গঠন আমরা
ভেসপারে পড়েছি, তো আরেকবার দেখে নিই। তো এর SF4 এর গঠন কেমন হবে? সালফারের বাইরের কক্ষের ইলেকট্রন 6 + 4/2, 10/2 5, তাহলে বিপি হবে, বন্ড পেয়ার কটা হবে দেখাই যাচ্ছে 4টে, আর লোন পেয়ার হবে একটা। তো 4-1 হলে কি হয়, গঠন কেমন হয়? সি স এস। তো এই গঠনকে বলি আমরা সি স। আর SF6 এর বেলায় কি হবে? 6, এখানে 6 প্লাস কটা আছে ফ্লুরিন? 6/2, কত হলো? 6। তো বন্ধন জোড় কটা আছে? বন্ধন জোড় কটায় আছে দেখো, বন্ধন জোড় সালফারের সাথে ফ্লুরিন কটা আছে? 6টা, তাহলে বন্ধন জোড় হবে 6টা। আর লোন পেয়ার কত হবে? 0, লোন পেয়ার কিছু নেই। তাহলে এর গঠন কেমন হবে? এখানে এস, 4 × 4টে, এফ, এখানে এফ, এখানে এফ। তো এটা হচ্ছে SF6, নাম কি? অক্টাহেড্রাল। তো এবার দেখো SF4 আর SF6 এর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে SF4 সহজে আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু SF6 সহজে আদ্র বিশ্লেষিত হয় না। দেখো এবার সালফারের আকার ছোট, এখানে কটা ফ্লুরিন একে ঘিরে আছে? 4টে। তো সর্বোচ্চ কটা ফ্লুরিন ঘিরে একে থাকতে পারে? 6টা। তার মানে এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। তো সালফারের সর্বোচ্চ কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। এখানে কত আছে? 4। তাহলে SF4 তার বাইরে অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ করতে পারবে, মানে অক্সিজেনের ইলেকট্রনকে ও অ্যাবজর্ব করতে পারবে। কিন্তু এখানে যেহেতু কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়ে আছে, সেই জন্য ও আর অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। আর তার সঙ্গে আরেকটা, যে 6টা ফ্লুরিন একে ঘিরে আছে, সেই জন্য এই 6টা ফ্লুরিনে স্টেরিক হিন্ড্রেন্স, মানে 6টা ফ্লুরিন ওই জলের অণুকে সালফারের কাছে আসতে বাধা দেবে। কিন্তু এখানে কটা আছে? 4টে। মানে একটা রাজাকে ঘিরে বা একটা জায়গাকে ঘিরে এখানে 4জন পাহারা দিচ্ছে, এখানে 6জন পাহারা দিচ্ছে। তাহলে কোথায় ঢুকতে সুবিধা হবে? অবশ্যই যেখানে 4জন পাহারা দিচ্ছে সেক্ষেত্রে আমার এন্ট্রি নিতে বেশি সুবিধা হবে। সেই জন্য জলের অণু এই SF4 এর সাথে বিক্রিয়া করতে পারে, কিন্তু SF6 এর সাথে পারে না। এবার দেখব SF4 এর সাথে জলের বিক্রিয়া কি করে হবে। SF4 + H2। আগেও আমি বলেছি যে হাইড্রোলিসিস যে সমস্ত বিক্রিয়াতে আদ্র বিশ্লেষণ হয়, সেই সমস্ত বিক্রিয়াতে কিন্তু জারণ সংখ্যার কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে নেগেটিভ আয়নকে ফ্লুরিন, এখানে পজিটিভ আয়নকে হাইড্রোজেন। তো হাইড্রোজেনের সাথে অবশ্যই ফ্লুরিন যুক্ত হবে, তাহলে হাইড্রোজেনের সাথে ফ্লুরিন যুক্ত হয়ে উৎপন্ন করবে HF। আর সালফারের সাথে কি যুক্ত হবে? OH। তো সালফারের সাথে কটা F? 4টে F, তা 4টে OH। তো 4টে OH থেকে 2 অণু জল বের করে দাও, OH 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 OH, কারণ একটা সালফারের সঙ্গে 4টে OH থাকতে পারে না। তো 2 অণু জল আমরা বের করে দিই, এখান থেকে একটা আর এখান থেকে একটা, কি দাঁড়াচ্ছে? এটা একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, আর বাদবাকি সব বেরিয়ে গেল 2 অণু জল। তাহলে কি উৎপন্ন হবে অরিজিনালি? HF + SO2। তো এটা সেই জন্য কি হয়, SF4 আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু SF6 আদ্র বিশ্লেষিত হয় না। এরপর আমরা পড়ব এদের যৌগের মধ্যে চলে যাব। তো গ্রুপ 16 এর বেলায় দেখো, গ্রুপ 16কে কি বলি আমরা? চ্যালকোজেন। চ্যালকোজেন কেন বলা হয় জানো? চ্যালকোজেন কেন বলা হয়? চ্যালকোজেন মানে হচ্ছে আকরিক গঠনকারী মৌল। তো যে সমস্ত আকরিক আমরা দেখব, হয় অক্সাইড, নয় সালফাইড, নয় সালফেট, না হলে কার্বনেট। তো অক্সিজেন বা সালফার ওর মধ্যে থাকে, যেমন PbS, ZnS, তারপরে Fe2O3, এগুলো সব আয়রনের বা লেডের বা জিঙ্কের আকরিক। তো ওগুলোর মধ্যে কিন্তু দেখো অক্সিজেন বা সালফার রয়েছে, সেই জন্য এদেরকে বলা হয় চ্যালকোজেন। তো চ্যালকোজেনের প্রথম মৌল অক্সিজেন। এবার আমরা পড়ব ডাইঅক্সিজেন। ডাইঅক্সিজেন মানে হচ্ছে অক্সিজেন অণু। তো ডাইঅক্সিজেনের সংকেত আমরা সবাই জানি O2। এবার দেখো প্রস্তুতি, আমরা ছোটোবেলা থেকে এর প্রস্তুতি করে আসছি, তো সবাই এর প্রস্তুতি আমরা পড়েছি। তো কেমন প্রস্তুতি? পটাশিয়াম ক্লোরেট KClO3 যদি আমরা তাপ দিই তাহলে কি হয়? 2KCl + 3O2। এই বিক্রিয়াটা বোধহয় আমরা ব্যালেন্স সহ মুখস্থ করি ছোটোবেলা থেকে।
তাহলে এখানে কি উৎপন্ন হলো? অক্সিজেন। এছাড়া আরও প্রস্তুতি, যেমন যে সমস্ত ভারী ধাতু, সিলভার, Ag2O, যদি আমরা তাপ দিই কি উৎপন্ন হবে? Ag প্লাস O2। ব্যালেন্স আর করতে পারছি না, না এটা 4 হবে তাহলে। আর lead Pb3O4, একে যদি আমরা তাপ দিই তাহলে কি উৎপন্ন হবে? PbO। এই PbO কে বলা হয় লিথার্স প্লাস O2। PbO কে তাহলে আমরা কি বলি? লিথার্স। মার্কারি থেকেও হবে, যদি HgO কেও আমরা তাপ দিই তাহলে উৎপন্ন হবে Hg প্লাস O2। তাহলে এই সমস্তভাবে আমরা অক্সিজেন প্রস্তুত করতে পারি শুধুমাত্র এদের অক্সাইড থেকে, ভারী ধাতুগুলোর অক্সাইড থেকে, এছাড়া পটাশিয়াম ক্লোরেট থেকে। আরেকটাভাবে আমরা অক্সিজেন প্রস্তুত করব, সেটা হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে। হাইড্রোজেন পারঅক্সাইড যদি এমনি রুম টেম্পারেচারে আমরা রেখে দিই তাহলে কি হয়? ওর থেকে অক্সিজেন গ্যাস বেরিয়ে আসে। তো এটা হচ্ছে অক্সিজেনের প্রস্তুতি। এবার অক্সিজেনের রিয়াকশান বলে আমি টাইম নষ্ট করব না, কারণ অক্সিজেন যে কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড উৎপন্ন করে। তো ব্যতিক্রম কী আছে? যেমন প্লাটিনাম আর সোনা, এই দুটো হচ্ছে ব্যতিক্রম। এছাড়া প্রায় সমস্ত মৌলের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে তার অক্সাইড উৎপন্ন করে, যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, যা নাম বলবে সবার অক্সাইড আছে। তো এই গেল অক্সিজেনের প্রস্তুতি। এইবার আমরা দেখব অক্সিজেনের রাসায়নিক ধর্ম হয়ে গেল, কারণ রাসায়নিক ধর্ম আমার বলার দরকার নেই। আমরা এবার পড়ব অক্সাইড। অক্সাইডটা বেশ ইম্পর্টেন্ট। দেখো অক্সাইড কত রকমের হয় আগে সেটা একবার দেখো। আমরা তো আগেও পড়েছি অক্সাইড, আবারও পড়ব। একটা হচ্ছে সিম্পল অক্সাইড বা সরল অক্সাইড, সিম্পল বা সাধারণ অক্সাইড। সিম্পল অক্সাইডের মধ্যে কারা কারা পড়বে দেখো। 1 নম্বর হচ্ছে আমার আম্লিক অক্সাইড। ছোটোবেলা থেকে এগুলো পড়ে আসছি, সেই জন্য আমরা আর এগুলো ডিটেলস বেশি কিছু বলবো না। আম্লিক অক্সাইড মানে যারা জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, যেমন সালফার ডাইঅক্সাইড, যেমন কার্বন ডাইঅক্সাইড, এরা আম্লিক অক্সাইড বা ক্ষারের সাথে বিক্রিয়া করে। আর ক্ষারীয় অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে বা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাদেরকে বলি আমরা ক্ষারীয় অক্সাইড। 3 নম্বর উভধর্মী অক্সাইড। এটা একটু বলবো, উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড মানে হচ্ছে যারা অ্যাসিড আর ক্ষার দুটোর সঙ্গেই বিক্রিয়া করে, তাদেরকে বলি আমরা উভধর্মী অক্সাইড। একটা ভালো উদাহরণ হচ্ছে Al2O3। দেখো এর সাথে বিক্রিয়াটা কিন্তু একটু করে রাখতে হবে। Al2O3 প্লাস H2O প্লাস HCl। কী বললাম? এরা অ্যাসিড আর ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করবে। যদি অ্যালুমিনা মানে Al2O3 যদি জলের সাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করে, অ্যাসিডের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করে Al H2O6 যদি এখানে HCl লিখি তাহলে 3+ না লিখে একবারে Cl3 লিখতে পারি। একটা জটিল যৌগ উৎপন্ন করে। তো জটিল যৌগ যখন আমরা পড়াবো তখন এই যৌগগুলোর নাম আমরা সহজেই শিখে যাব। এটা গেল অ্যাসিডের সাথে বিক্রিয়া। এবার আমরা দেখব এর ক্ষারের সাথে বিক্রিয়া। NaOH যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করে? Na3Al OH6। তাহলে এরকম একটা জটিল যৌগ উৎপন্ন করবে। তাহলে উভধর্মী কেন হচ্ছে? অ্যাসিডের সাথেও বিক্রিয়া করছে, আবার ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করছে। আম্লিক অক্সাইড কিন্তু জলে দ্রবীভূত হয়ে যেহেতু অ্যাসিড উৎপন্ন করে, ওরা শুধুমাত্র ক্ষারের সাথে বিক্রিয়া করবে। ক্ষারীয় অক্সাইড শুধুমাত্র অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। কিন্তু উভধর্মী যারা অ্যাসিড আর ক্ষার দুটোর সাথে বিক্রিয়া করবে। আর 4 নম্বর হচ্ছে আমাদের প্রশম অক্সাইড। প্রশম অক্সাইড আমরা জানি কে কে আছে? কার্বন মনোক্সাইড,
নাইট্রিক অক্সাইড, এরা হচ্ছে প্রশম অক্সাইড। তো এরা অ্যাসিড আর ক্ষার কারোর সঙ্গেই কিন্তু কোনো বিক্রিয়া করবে না। তো আমরা পড়ছিলাম সিম্পল অক্সাইড, এগুলো গেল আমার সিম্পল অক্সাইড। নেক্সট আসবে আমার কমপ্লেক্স মানে জটিল অক্সাইড। তো তার মধ্যে কি কি পড়বে দেখো, মিশ্র অক্সাইড বা জটিল অক্সাইড। মিশ্র অক্সাইডের উদাহরণ Fe3O4। Fe3O4 মিশ্র অক্সাইড কেন বলা হয়? এর মধ্যে দু রকমের অক্সাইড আছে, একটা হচ্ছে FeO ডট, FeO চলে গেলে আর কি পড়ে থাকছে Fe2O3। তো দেখো Fe3O4, তো এই জন্য এটাকে বলি আমরা মিশ্র অক্সাইড। আরও আছে Pb3O4। তো Pb3O4 এর কিন্তু একটুখানি অন্যরকম লিখতে হবে আমাদের, আমরা লিখব PbO ডট PbO2। তো 2PbO ডট PbO2, PbO2টা আগে লিখলে ভালো হতো। আচ্ছা, PbO2টা আগেই লিখেছি, PbO2 ডট 2PbO। তো এটা হচ্ছে লেড। Mn3O4ও একদম সেম, Mn3O4 একদম সেম হবে, এটা MnO2 ডট 2MnO। দেখো দুটো আর একটা তিনটে, তাহলে Mn3O কটা, অক্সিজেন দুটো, আর এখানে অক্সিজেন দুটো, চারটে। তো একইভাবে এগুলোকে বলি আমরা মিশ্র অক্সাইড। আরও অক্সাইড আছে, সেটা এটা 2 নম্বর। 3 নম্বর আসবে আমার পার অক্সাইড। তো এতদূর পর্যন্ত আমরা 2 নম্বর পর্যন্ত যে সমস্ত অক্সাইডগুলো বললাম তাদের সবার মধ্যে কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা ছিল -2, সবার মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা -2। কিন্তু পার অক্সাইডে যেই মাত্র আসবো, তো পার অক্সাইডে কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1। যেমন সব থেকে পরিচিত পার অক্সাইড হাইড্রোজেন পার অক্সাইড। তো পার অক্সাইড যৌগের মধ্যে ও সিঙ্গেল বন্ড ও এই বন্ধনটা থাকবে। তো যে সমস্ত যৌগের মধ্যে ও সিঙ্গেল বন্ড ও এই বন্ধনটা থাকবে, তো সেগুলোকে বলি আমরা পারক্সাইড। তো এদের মধ্যে পারক্সাইড বন্ধন আছে, পারক্সাইড বন্ধন থাকলে সেই যৌগকে বলবো আমরা পারক্সাইড। তো এর জারণ সংখ্যা সেখানে হবে -1, এই অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1। তো পারক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1। আর এক রকমের অক্সাইড, সেটাকে বলি আমরা সুপার অক্সাইড। তো 1 নম্বর গ্রুপে যে সমস্ত মৌল আছে মানে ক্ষার ধাতু, কে আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর সিজিয়াম। তো লিথিয়াম আর সোডিয়াম বাদ দিয়ে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা তিনজনেই কিন্তু সুপার অক্সাইড তৈরি করে। তো সুপার অক্সাইডের সংকেত কি? সুপার অক্সাইডে O2 মাইনাস হিসাবে থাকে, O2 মাইনাস। কেন দেখো, এই O2টা যদি মাইনাস হয়, আর পটাশিয়াম হচ্ছে প্রথম গ্রুপের মৌলগুলোর কিন্তু জারণ সংখ্যার কোনোদিন কোনো পরিবর্তন হয় না, এ হবে সবসময় +1, তাহলে এটা -1 হতেই হবে। তাহলে দুটো অক্সিজেন, তাহলে প্রতিটার জারণ সংখ্যা হবে -1/2। তাহলে এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1/2, আর পারক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1। তো এই গেল আমাদের অক্সাইড। নেক্সট আমরা পড়ব ওজোন। ওজনেই কিন্তু আমাদের সেই আসল ট্রিক। তো দেখো ওজোন, ওজোন কেমন, কি কালার দিয়ে লিখেছি ওজোনকে? নীল। তো ওজোন কিন্তু একটা নীল বর্ণের বা হালকা নীল বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। ওজোন কিন্তু একটা হালকা নীল বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। তো ওজোন আর অক্সিজেন কিন্তু পরস্পরের রূপভেদ মানে অ্যালোট্রোপ। তো অক্সিজেন আর ওজোন কিন্তু পরস্পরের রূপভেদ, মনে রাখা যেন। তো অক্সিজেনের আরেকটা রূপভেদ হচ্ছে ওজোন। তো ওজোন একটা তীব্র জারক পদার্থ। তো এই তীব্র জারক পদার্থটাকে উৎপন্ন করার কি উপায় আমরা একটু দেখব। তো ওজোনাইজার বলে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্যে অক্সিজেনের থেকে ওজোন গ্যাস তৈরি করা হয়। তো এটা কিন্তু একটা উভধর্মী মানে উভমুখী বিক্রিয়া। তো অক্সিজেন থেকে তৈরি করি আমরা
ওজন প্লাস তাপ, ওই 142 কিলোজুল এরকম কিছু একটা, মনে হচ্ছে না ঠিক, কিন্তু প্লাস তাপ, এটা মাথায় রাখবো। তো কোনো একটা উহমুখী বিক্রিয়ার ডান দিকে যদি তাপ উৎপন্ন হয়, প্লাস তাপ যদি থাকে, তাহলে মাইনাস বাদিকে কী হবে, মাইনাস 142। তো কী করা হয়, ওজোনাইজার যন্ত্রে নিঃশব্দ তড়িৎক্ষরণ করা হয়। কেন নিঃশব্দ তড়িৎক্ষরণ করা হয়? কারণ যদি সশব্দে তড়িৎক্ষরণ করা হয়, তড়িৎক্ষরণ বুঝি তো, স্পার্কিং, মানে তারে তারে ঠেকালে যেটা হয় স্পার্ক, সেটাকে বলা হয় তড়িৎক্ষরণ। তো নিঃশব্দ তড়িৎক্ষরণ ঘটালে সেই নিঃশব্দ তড়িৎক্ষরণে কম পরিমাণে তাপ উৎপন্ন হয়। দেখো এই বিক্রিয়ার ডান দিকে কী হয়েছে, তাপ উৎপন্ন হয়েছে। যদি আমার তাপ যদি বাইরে থেকে আবার আসে তাহলে কি হবে, মানে ওই স্পার্কিংয়ে যদি তাপ উৎপন্ন হয় তাহলে কি হবে, সেই তাপে ওজনটা বিয়োজিত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে দেবে। মানে যদি টেম্পারেচার যদি বেশি হয় তাহলে ওজোন গ্যাসটা কি হবে, অক্সিজেনে বিয়োজিত হয়ে যাবে। সেই জন্য আমাদের কি করা হয়, ওজোনাইজার যন্ত্রে যখন আমার ওজন উৎপন্ন করা হয় তখন নিঃশব্দে তড়িৎক্ষরণ করা হয়। কেন নিঃশব্দে তড়িৎক্ষরণ করলে তাপ কম পরিমাণে উৎপন্ন হয়, ফলে ওজনের বিয়োজন ঘটে না, মানে ওজনটা আর অক্সিজেন উৎপন্ন করতে পারে না। সেই জন্য আমাদের এখানে কি করতে হয়, নিঃশব্দ তড়িৎক্ষরণ করানো হয়। তো এবার দেখো কি বললাম, ওজন হচ্ছে একটা নীল বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস বা হালকা নীল বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। ওজন কিন্তু ভীষণ 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 রকমের একটা জারক পদার্থ। কেন? কারণ ওজন গ্যাসটা সহজেই ভেঙে গিয়ে তৈরি করে অক্সিজেন আর জায়মান অক্সিজেন, বা আমরা বলি পারমাণবিক অক্সিজেন, অক্সিজেন অণু আর পারমাণবিক অক্সিজেন। এই যে পারমাণবিক অক্সিজেন উৎপন্ন হয় বলে ওজন কিন্তু একটা তীব্র জারক পদার্থ। এর জারণ ধর্ম ফ্লুরিনের ঠিক পরেই, মানে ফ্লুরিন হচ্ছে পৃথিবীর সব থেকে তীব্রতম জারক পদার্থ, আর ওজন ঠিক তার পরের স্থান হচ্ছে ওজন। তো এই যেহেতু জারক পদার্থ, এবারে আমরা একটা ট্রেন্ড এখান থেকে চালু করব গ্রুপ 16 থেকে। দেখো জারক আর বিজারক নিয়ে নতুন ধরনের একটা ট্রেন্ড, যে এই সমস্ত যৌগগুলো যদি থাকে তারা জারকের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করবে। দেখো 1 নাম্বার 1 Fe2+ যদি থাকে, তো জারকের সঙ্গে যদি বিক্রিয়া করে, যে কোনো জারক, আমরা অনেক রকমের জারক পড়ব, সালফার ডাইঅক্সাইড পড়ব, ক্লোরিন পড়ব, KMnO4 পড়ব, K2Cr2O7 পড়ব, তো সবার বেলায় একই স্টাইলে বিক্রিয়া হবে। Fe2+ থাকলে উৎপন্ন হবে Fe3+। নাইট্রাইট থাকলে NO2- কে বলি আমরা নাইট্রাইট, যে কোনো জারক উৎপন্ন হবে নাইট্রেট। কি বললাম, Fe2+ থাকলে সবসময় উৎপন্ন হবে Fe3+। জারক কি হবে সেটা পরে আসছি। NO2- থাকলে কি উৎপন্ন হবে, NO3-। SN2+ থাকলে কি উৎপন্ন হবে, SN2+ থাকলে এ জারিত হলে কি হবে, জারণ সংখ্যা বাড়তে হবে। দেখতে পাচ্ছ এখানে জারণ সংখ্যা বাড়ছে, +2 থেকে +3। নাইট্রাইটে কত হয় জারণ সংখ্যা, আমরা যদি একটু সোডিয়াম নাইট্রাইট দেখি, এর জারণ সংখ্যা একটু বের করে দাও। অক্সিজেন, দুটো অক্সিজেন -4, একটা সোডিয়াম +1, তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা এখানে +3, তাহলে এখানে নাইট্রাইটে হচ্ছে +3, এখানে হচ্ছে +5। এটা তো +2 আর +3 রয়েছে। SN2+ থেকে উৎপন্ন হবে SN4+। X- থেকে উৎপন্ন হবে X2। X = K হবে, X = না Cl Br আয়োডিন। তো ক্লিয়ার? একবার আমার সঙ্গে সঙ্গে বলো, Fe2+ থাকলে কি হবে, Fe3+। NO2- থাকলে NO3-, মানে সোডিয়াম নাইট্রাইট যদি থাকে উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট। যদি ফেরাস ক্লোরাইড থাকে উৎপন্ন হবে ফেরিক ক্লোরাইড। যদি ফেরাস সালফেট থাকে উৎপন্ন হবে ফেরিক সালফেট। SN2+, মানে SnCl2 যদি থাকে উৎপন্ন হবে SnCl4, সব সময় এগুলো। আর যদি আমার Cl-, Br- বা I- থাকে, মানে HCl হতে পারে, HBr হতে পারে, HI হতে পারে। তো HCl থাকলে হবে Cl2, HBr থাকলে হবে Br2, HI থাকলে হবে I2। আর যদি Ki থাকে তবুও I- ওখানে, সেটা থেকেও উৎপন্ন হবে I2। এছাড়া ওজনের দুটো স্পেশাল বিক্রিয়া আছে, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডে সালফার জারণ সংখ্যা কত, +4। তো সালফার ডাইঅক্সাইডের সাথে যদি ওজন বিক্রিয়া করে তবুও এই উৎপন্ন করবে সালফার ট্রাই অক্সাইড। আর এই বিক্রিয়াটা দেখো এখানে প্লাস কত ছিল, +4, জারণ সংখ্যা কত হল, +6, মানে জারণ সংখ্যা তো বাড়বেই।
কিন্তু ওজনের এখানে এটা একটা বিশেষ ধরনের বিক্রিয়া। কেন? যে ওজনের বেশিরভাগ বিক্রিয়া এই এসএন আর এই সালফার ডাইঅক্সাইড এই দুটো বিক্রিয়া ছাড়া বাদ বাকি যে সমস্ত বিক্রিয়াগুলো আছে সব বিক্রিয়ায় কিন্তু অক্সিজেন উৎপন্ন করে ওজন। যেহেতু ওজন জায়মান অক্সিজেন দ্বারা জারিত করে আর এই অক্সিজেনটা থাকে, সেই অক্সিজেন উৎপন্ন করে। কিন্তু এই SN2+ আর সালফার ডাইঅক্সাইড এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ওজন কিন্তু অক্সিজেন নির্গমন করে না। সেই জন্য এই বিক্রিয়া দুটোকে কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। বাদ বাকি বিক্রিয়া তোমরা সব অটোমেটিক্যালি করতে পারবে। আপাতত কটা বললাম? 1, 2, 3, 4। এই যে 4টে টাইপের বিক্রিয়া, এই 4টে টাইপের বিক্রিয়া কিন্তু সবগুলোর ক্ষেত্রে আমরা পড়ব। যে কোনো জারক দ্রব্যের ক্ষেত্রে আমরা পড়ব, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে পড়ব, তারপরে আমরা K2CR2O7 ক্ষেত্রে পড়ব, যখন DF পড়ব, KMNO4 ক্ষেত্রে পড়ব। মানে যারা জারক তাদের সবার ক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াগুলো আমাদের পড়তে হবে। তো সবার ক্ষেত্রে একদম সেম বিক্রিয়া হবে, ক্লোরিনের বেলাও একদম সেম বিক্রিয়া হবে। তো সুতরাং আমরা এইভাবে মনে রাখবো Fe2+ হলো Fe3+। বেশ, আমাদের মোটামুটি গ্রুপ 16 শেষ। তো গ্রুপ 16 একবার প্রথম থেকে রিমাইন্ড করে দিই। আমরা পড়ছিলাম গ্রুপ 16। তো গ্রুপ 16-এর মূল্য হচ্ছে সাইটসে টিপো, মানে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম আর পোলোনিয়াম। তো এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? NH2 NP4। তারপর আমরা কি বললাম? এদের শ্রেণীগত ধর্মগুলো। শ্রেণীগত ধর্মের মধ্যে বিশেষ আমার যেটা ইম্পর্টেন্ট সেটা কী ছিল? আমি বলেছিলাম ইলেকট্রন গ্রহণ এনথালপি। অক্সিজেনের ওখানে সবথেকে বেশি হওয়া উচিত ছিল, কিন্তু অক্সিজেনের হয়ে গেছে সবথেকে কম। কেন? ওর ক্ষুদ্র আকৃতি। সেই জন্য বাইরে থেকে যেই মাত্র অক্সিজেন একটা ইলেকট্রন দেব, ইলেকট্রনগুলোর মধ্যে কী হবে? রিপালশন হবে। সেই জন্য ওর যে পরিমাণ শক্তি ছাড়ার কথা ছিল সেই পরিমাণ শক্তি ছাড়তে পারবে না। সেই জন্য অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ এনথালপির মান সবথেকে কম। এরপর আমরা পড়েছিলাম এই গ্রুপের হাইড্রাইড। এই গ্রুপের হাইড্রাইডের কী কী পড়লাম? বন্ধন কোণ সবথেকে বেশি হবে H2O-র। তারপর আমরা কি বললাম? ওর স্টেবিলিটি, মানে তাপীয় স্থায়িত্ব কিসের উপর ডিপেন্ড করে? বন্ধন দৈর্ঘ্য। আবার বন্ধন দৈর্ঘ্য মানে যত বেশি হবে তত সহজে সেই বন্ধনটা আমরা ভেঙে দিতে পারবো। সুতরাং সবথেকে আকার যেহেতু বড় টেলুরিয়ামের, সুতরাং টেলুরিয়ামের ক্ষেত্রে বন্ধন ভাঙতে সবথেকে সুবিধা হবে। সেই জন্য টেলুরিয়ামের ক্ষেত্রে সবথেকে সহজে আমরা হাইড্রোজেন পাবো। সেই জন্য টেলুরিয়ামের ক্ষেত্রে অম্লত্ব বেশি হবে, তাপীয় স্থায়িত্ব কম হবে আর বিজারক ধর্ম বেশি হবে। লাস্ট আমরা তারপরে পড়েছিলাম স্ফুটনাঙ্কের কম। আমরা দেখলাম যে H2O সবথেকে কম হওয়া উচিত, কিন্তু H2O সবথেকে বেশি। কেন? ওর মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়। নেক্সট আমরা পড়লাম ওদের হ্যালাইডগুলোর মধ্যে আমরা দুটো যৌগ পড়লাম, একটা হচ্ছে SF4 আর একটা SF6। SF4 এর গঠন সিস আর SF6 এর গঠন অষ্টতলকীয়। SF4 আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু SF6 আদ্র বিশ্লেষিত হয় না। এরপর চলে আসলাম আমরা ডাইঅক্সিজেন প্রস্তুত করেছি আমরা কিসের থেকে? পটাশিয়াম ক্লোরাইড থেকে। এছাড়া আমরা প্রস্তুত করেছি যে হেভি মেটাল তাদের অক্সাইড থেকে, যেমন AgTO, HgO, লেড অক্সাইড, এগুলো থেকে আমরা অক্সিজেন প্রস্তুত করেছি। এছাড়া আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইডকে রেখে দিই তাহলে আমরা অটোমেটিক্যালি সেখান থেকে অক্সিজেন পেয়ে যাব। তারপর কি বললাম? অক্সাইডের রাসায়নিক ধর্ম আমরা পড়িনি। কেন পড়িনি? কারণ হচ্ছে অক্সাইডের রাসায়নিক ধর্ম আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, তো ওর রাসায়নিক ধর্ম পড়ার দরকার নেই। নেক্সট আমরা পড়লাম অক্সাইড কত রকমের হয় সেটা বললাম, যে আম্লিক, ক্ষারীয়, প্রশম, উভধর্মীর শুধু অ্যালুমিনিয়ামের বিক্রিয়াটা করে রাখবে HCl এর সাথে আর NaOH এর সাথে। তারপর আমরা পড়লাম মিক্সড অক্সাইড, Fe3O4, Pb3O4, Mn3O4। তারপর আমরা পড়লাম পারঅক্সাইডের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়? -1। আর পারঅক্সাইডে কি হবে? ও সিঙ্গেল বন্ড, ও বন্ধন থাকবে। তারপর আমরা পড়লাম সুপার অক্সাইড কারা করে না? প্রথম গ্রুপের যে ক্ষার ধাতুগুলো আছে তাদের লিথিয়াম আর সোডিয়াম বাদ দিয়ে পরের যে মৌল তিনটা আছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ওরা তিনজনেই কিন্তু সুপার অক্সাইড উৎপন্ন করে। সুপার অক্সাইডে একটা বিশেষ ধর্ম কি? ওখানে সুপার অক্সাইডে আমরা পাই O2-। সেই জন্য অক্সিজেনের জারণ সংখ্যা হয় ওখানে -1/2। নেক্সট লাস্ট আমরা বললাম ওজন। তারপর আমরা বললাম ওজনের ধর্ম। ওজন কি? একটা তীব্র জারক পদার্থ ও দ্বিতীয় জারক পদার্থ। তীব্র জারক পদার্থ হওয়ার জন্য ও কী করবে? Fe2+ কে Fe3+, SN2+ কে SN4+, নাইট্রাইট কে নাইট্রেট, I- কে I2,
Cl মাইনাস কে Cl2, Br মাইনাস কে Br2, SO2 কে SO3, আর আরেকটা বলা হয় দেখেছো PbS কে মানে S মাইনাস টুকে SO4-এ পরিণত করবে। S মাইনাস টু মানে যদি আমার থাকে S মাইনাস টু, যদি থাকে PbS প্লাস O3, এটাকে হবে PbSO4 প্লাস O2। আর কোন কোন বিক্রিয়ায় অক্সিজেন নির্গত হবে না সেটা বললাম, SN2 প্লাস আর সালফার ডাইঅক্সাইড, এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু অক্সিজেন নির্গত হবে না। তো আজকে আমরা অক্সিজেনটা ক্লিয়ার করলাম, নেক্সট দিন আমরা সালফারটা ক্লিয়ার করে দেবো। সরি আজকে একদিন লেট হলো ভিডিও দিতে, তার জন্য এক্সট্রিমলি সরি। আবার কাল বা পরশু দেখা হবে, সরি কালকে না, পরশু দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে। তার পর্যন্ত বাই বাই, টাটা।